আমরা ওভারঅল লাস্ট ক্লাসে ক্যালকুলাস টিউটর বই থেকে যে জিনিসগুলো পড়ে আসছিলাম, এখানে অনির্দিষ্ট যোগজীকরণ সেটাকে প্রকাশ করার উপায়গুলো কেমন ছিল, তার বিভিন্ন বেসিক প্রপার্টিসগুলো, সেগুলোর সাথে আমরা প্রত্যেকটার সাথে এক্সাম্পল দেখেছিলাম। তারপর সেগুলোকে সমাধান করার পদ্ধতির মধ্যে দুইটা সমাধান করার পদ্ধতি ছিল। একবার একটু আমরা রিক্যাপ করে নিই। ফাংশনের সিম্পলিফিকেশন, আরেকটা কি ছিল, আরেকটা ছিল আমাদের এই যে ইন্টিগ্রেশনের যে সরাসরি সূত্রগুলো ছিল সেটা অ্যাপ্লাই করতে হবে। তো ইন্টিগ্রেশনের যে বেসিক সূত্রগুলো ছিল সেটা আমরা গত লেকচারে দেখে আসছি, গত লেকচারের আগের লেকচারে কীভাবে আমরা সেগুলো খুব ইজিলি মনে রাখতে পারি। অ্যান্ড দেন আমরা এখানে যে সিম্পলিফিকেশনের যে প্রসেসগুলো ছিল, একটা ছিল ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগে, যেটা আমরা অলরেডি দেখে আসছি। এগুলোর সাথে প্রত্যেকটার এই টাইপগুলোর ম্যাথের এক্সাম্পলগুলো দেখে আসছি। তারপর জেড ধরে কীভাবে সলভ করতে হয়। আমরা এখানে সখণ্ড যোগজীকরণটা বাকি রেখেছি, এটা আমরা পরের লেকচারগুলোতে দেখব। দেন এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, এটা থেকে আমরা ম্যাথ দেখে আসছি। এরপর হচ্ছে আমাদের এখানে বেসিক যে ফর্মুলাগুলো ছিল, এগুলো প্রত্যেকটা কীভাবে মনে রাখা যায় এবং পরীক্ষাতে এটা দেখেই জাস্ট চিন্তা পারবো যে আচ্ছা আমার এই সূত্রটাই ছিল, এইগুলো আমরা পুরোপুরি দেখে আসছি। সো আজকে আমরা ক্যালকুলাস টিউটর বই থেকে ইন্টিগ্রেশনের কিছু স্পেশাল ফর্মুলা শিখব। ইন্টিগ্রেশনের স্পেশাল ফর্মুলা শেখার জন্য এগুলো কীভাবে মনে রাখা যায় সেই জিনিসগুলো আমি বলে দিব, আমি যেভাবে এইচএসসিতে মনে রাখতাম। সো ক্যালকুলাস টিউটর বইটা যাদের কাছে আছে তারা হচ্ছে 37 নম্বর পেজটা ওপেন করে ফেলো। আমার বিগত 6 বছরের ম্যাথ পড়ানোর এক্সপিরিয়েন্সে দেখেছি এইচএসসি বা অ্যাডমিশনের আগে অনেক স্টুডেন্টেরই ক্যালকুলাসের প্রবলেম থেকে যায়, যার কারণে হায়ার ম্যাথ নিয়ে কনফিডেন্স কমে যায় এবং কনফিউশনে ক্যালকুলাস একটি চ্যালেঞ্জে পরিণত হয়। ক্যালকুলাসের ওয়ান স্টেপ সলিউশন ক্যালকুলাস টিউটর বইটিতে আমরা যোগ করেছি এক নজরে সম্পূর্ণ ক্যালকুলাসের রিভিশন, গুরুত্বপূর্ণ সূত্রগুলো চিত্রের মাধ্যমে সহজ উপস্থাপন, এইচএসসি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে যেসব টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোর প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অধ্যায়ভিত্তিক 10 সেকেন্ডে এমসিকিউ সমাধানের হ্যাক্স, পরীক্ষায় প্রায় আসে এমন গুরুত্বপূর্ণ টপিকগুলোর স্টেপ বাই স্টেপ সাজেশন, পরীক্ষার আগে যা যা দেখে যাওয়া দরকার সবই পাবে এই বইটিতে। আর বোনাস হিসেবে থাকছে একাডেমিক ও অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ বইয়ের ব্যাখ্যামূলক ভিডিও লেকচার। রকমারি থেকে আজই অর্ডার করে ফেল বইটি। ক্যালকুলাস নিয়ে এটিই হবে তোমার অল ইন ওয়ান সলিউশন। তো 37 নম্বর পেজে এখানে আমরা ফর্মুলাগুলো দেখি, ইন্টিগ্রেশনের স্পেশাল ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমাদের ম্যাথগুলো করার লাইনটাকে অনেকাংশে কমাই দিবে। অ্যান্ড অনেকগুলো জায়গায় আমাদের সাবস্টিটিউশন মেথড ইউজ করলে সাবস্টিটিউশন মেথডের কারণে ম্যাথগুলো 2-3 পেজেও চলে যেতে পারতো। দেখা যাচ্ছে এখানে কিছু স্পেশাল ফর্মুলা দিয়ে আমরা খুব শর্টে ম্যাথগুলোকে সলভ করতে পারবো। সো এখানে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ফর্মুলাটাকে একসাথে রিলেট করে শিখবো। এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে ফর্মুলাটা বলছে ইন্টিগ্রেট 1/(a² - x²) সো এই যে a² - এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা ছোটবেলায় একটা ফর্মুলা পড়ে আসছিলাম, সেটা হচ্ছে a² - b², যেটার ফর্মুলাটা ছিল কি, ফর্মুলাটা ছিল a + b * a - b। ঠিক আছে, সো ওইটার সাথে আমরা এটা একটু মনে করার যদি চেষ্টা করে দেখি, এখানে a² - x² একটা টার্ম ছিল, যেটা দেখো এখানে 1/2 ln, এরপর এখানে a + x ছিল, আর একটা হচ্ছে a - x ছিল, আর এখানে অ্যাবসোলুট সিম্বলটা বা পরমমান যেটা সেটা ইউজ করতে হচ্ছিল মডুলাস সিম্বলটা। এটা আমরা পজিটিভ এটা বোঝানোর জন্য, কারণ লগারিদমের মধ্যে মানটা পজিটিভই হয়। তো এখানে দেখো এই যে, তাহলে এটা যদি a² - x² হয় তাহলে আমরা এখানে a + x a - x বলতে পারবো। এভাবে আমরা এটা খুব ইজিলি মনে রাখতে পারি। দেন আমরা যদি এর পরেরটাতে খেয়াল করে দেখি, এখানে দেখো পরেরটাতে x² - a², জাস্ট কি এটার উল্টাটা। এখানে হচ্ছে আমাদের a বলতে কি বোঝাচ্ছিল, আসলে a বলতে বোঝাচ্ছিল a হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এখানে আমাদের এখানে x বলতে যেটা বোঝাচ্ছে, এটা একটা ভ্যারিয়েবল মানে হচ্ছে চলক, যেমন x, y, z এগুলো হচ্ছে চলক, আর কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে এটা যে কোনো একটা নাম্বার। ঠিক আছে, তো তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের কনস্ট্যান্টের স্কোয়ার ছিল মাইনাস একটা ভ্যারিয়েবলের স্কোয়ার ছিল। তারপরে এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে জাস্ট উল্টাটা, আমাদের ভ্যারিয়েবলের স্কোয়ারটা আগে, দেন কনস্ট্যান্টের স্কোয়ারটা। তো সেই ক্ষেত্রে দেখো এই জিনিসটাও জাস্ট উল্টায় যাচ্ছে। এটা অনুযায়ী যদি আমরা হিসাব করতে চাই যে a² - b² মানে x² - a², তাহলে x + a ইন্টু x - a হওয়ার কথা ছিল। সো ওই জিনিসটাই আছে, জাস্ট এটার উল্টা ভার্সনটা। তো এই জিনিসটা একটু মনে রাখতে পারবে, তাহলে এটা মনে রাখাটা অনেকাংশে ইজি হয়ে যাবে। 3 নাম্বার আর 6 নাম্বার ফর্মুলাটাকে একটু রিলেট করে পড়বা। এখানে 3 নাম্বার 6 নাম্বার ফর্মুলার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবা, আমাদের একটা কমন টার্ম আছে। এই 3 নাম্বার ফর্মুলাতে হচ্ছে tan ইনভার্স x/a, আর 6 নাম্বার ফর্মুলাতে হচ্ছে sin ইনভার্স x/a। ঠিক আছে, আর প্রত্যেকটা সূত্রে প্লাস সি হচ্ছে, কারণ এগুলো হচ্ছে একটা অনির্দিষ্ট যোগজীকরণে প্রত্যেকটা সূত্রে প্লাস সি তো থাকবেই। ঠিক আছে,
আছে। সো এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবা। আর এখানে এই ফর্মুলাগুলো খেয়াল করার সময় আমরা হরটাকে ম্যাচ করব। দেখবা আমরা যখন ম্যাথগুলো করব আমাদের হুবহু প্রশ্ন যেগুলো থাকবে হরগুলোর সাথে ম্যাচ করে ফেলবে, ঠিক আছে। এখানে হরগুলাই কিন্তু একটু ডিফারেন্ট খেয়াল করতেছিল। দেন এরপর আমরা যদি খেয়াল করে দেখি এখানে 4 নাম্বার আর 5 নাম্বার ফর্মুলাটাকে একসাথে রিলেট করে পড়া যায় কিভাবে। এখানে আমাদের ইন্টিগ্রেট 1/√x² + a², এখানে a বলতে একটা কনস্ট্যান্ট বা একটা নাম্বার বোঝাচ্ছে, dx। এখানে খেয়াল করে দেখবা এখানে যে হরে টার্মটা ছিল √/something যেটা ছিল, এটাকে এভাবে মনে রাখা যায় যে এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি ইন্টিগ্রেট 1/, এখানে হর একটা ছিল। সো এখানে আমাদের হরে ছিল কি √x² + a², আর এখানে একটা dx ছিল। dx লিখতেছি কারণ এটা হচ্ছে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করব। দেন এরপরে এটার রেজাল্ট আসতেছে আমাদের ln বা ভিত্তিক লগারিদম ln x প্লাস এখানে আমাদের হরে যেটা ছিল অ্যাজ ইট ইজ সেটাই বসে যাচ্ছে, তাহলে ln x প্লাস হর, আর এটার সাথে বসে যাবে প্লাস সি। তো এই জিনিসটা আমরা এইভাবে মনে রাখতে পারবো। 4 নম্বর আর 5 নম্বর সূত্র একদম সেম ভাবে মনে রাখা যায়। এখানে 4 নম্বর সূত্রতে ছিল আমাদের x² + a², আর এখানে হচ্ছে √x² - a²। তাহলে এখানেও দেখো তাহলে 1/ হর যেটা ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারতেছি ln x প্লাস হর, মানে এখানে আমাদের যেটা ছিল হরে সেটাই বসে যাচ্ছে। তাহলে এখানে হরে ছিল √x² + a², হরে এখানে বসে যাচ্ছে x প্লাস √x² + a², এটা বসে যাচ্ছে। এখানে হরে ছিল √x² - a², এখানে হরে বসে যাচ্ছে √x² - a²। সো এই 4 নম্বর আর 5 নম্বর ফর্মুলাটা আমরা এটা দিয়ে মনে রাখতে পারি 1/ হর dx = ln x প্লাস হর প্লাস c। সো এটা আশা করি পারবা, এটা নিয়ে প্রবলেম হবে না। দেন আমরা এখান থেকে 7 নাম্বার ফর্মুলাটার দিকে যাই। 7 নাম্বার ফর্মুলাটা দেখতে মনে হচ্ছে অনেক ভেজাল, অনেক কঠিন টাইপের। এটা থেকে যখন ম্যাথগুলো আসবে আমরা এটা সাবস্টিটিউশন মেথডেও করতে পারবো, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন যেটা করে আসি। সাবস্টিটিউশনে ম্যাথটা অনেক লেংথি হবে, বাট এই মেথডে করলে আমাদের 4-5-6 লাইনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা কিভাবে মনে রাখা যায় এই ব্যাপারটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। সো এটা যদি আমরা খেয়াল করে দেখি এখানে কি আছে দেখো, ইন্টিগ্রেট √a² - x² dx। প্রত্যেকটাতে আমাদের 1/ করেছিল আগের সবগুলা ফর্মুলাতে, আর এটা সরাসরি লবেই আছে। এখানে বলছে যে a² - x² dx। তো এখানে আমাদের যে টার্মটা ছিল √a² - x²। তো আমরা এখানে যে কাজটা করতেছি দেখো, এখানে আমরা যেটা লিখতে পারি ইন্টিগ্রেট √a² - x² dx, এটাকে লেখা যায় দেখো আমাদের এখানে যে টার্মটা ছিল √a² - x², সেটাকে আমরা এই পাশে লিখতেছি। এটা জাস্ট লিখে পড়লে দেখবা মনে থাকবে a² - x², এটা লিখে ফেললাম। তারপর প্লাস আমরা ইনস্ট্যান্টের আগের সূত্রতে 1/√a² - x² যে ফর্মুলাটা ছিল এটাতে পড়েছিলাম sin ইনভার্স x/a। তাহলে এখানে সিম্পলি এই sin ইনভার্স x/a টার্মটা আমরা আগের সূত্র থেকে কপি করে বসাচ্ছি। তাহলে এটা যেটা থাকবে সেটা হচ্ছে sin ইনভার্স x/a, আর প্রত্যেকটা সূত্রতে প্লাসই থাকবেই। তো এখন একটা জিনিস দেখো, দুইটা জায়গাতে দুইটা যে টার্ম ছিল আমরা 2 দিয়ে ভাগ করবো, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। আর এখানে দুইটা টার্ম ছিল, একটা হচ্ছে a², একটা ছিল x²। তাহলে যে এখানে a² যে টার্মটা ছিল এই a² টার্মটা আমরা বসাচ্ছি সেকেন্ডটাতে, প্রথমে যেটা ছিল, আর এখানে x² যেটা ছিল এখান থেকে আমরা এখানে বসাচ্ছি শুধু x। তাহলে এই যে আমাদের এই ফর্মুলাটা হয়ে গেল। তাহলে এটা লিখে 2-3টা স্টেপে যদি পড়ো তাহলে এই জিনিসটা খুব ইজিলি মনে থাকবে। সো জিনিসটা আমি আরেকবার রিক্যাপ করে দিই। সো এখানে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে আমরা এখানে √a² - x² যে টার্মটা ছিল সেটা, তাহলে আমরা এখান থেকে লেখার সময় √a² - x² লিখে ফেলবো। এটা যখন ম্যাথ করবো তখনও এইভাবে করতে পারো। তারপরে আমরা এর ইনস্ট্যান্ট আগের ফর্মুলাটাতে দেখে আসছিলাম, সেটা ছিল যে আমাদের এখানে sin ইনভার্স x/a। তাহলে আমাদের এই sin ইনভার্স x/a এটা চলে আসতেছে। এই দুইটা টার্মকে আমরা এখন 2 দিয়ে ভাগ করতেছি। সো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। আর আমাদের এখানে যেটা ছিল x² ছিল আর a² ছিল। সো প্রথমে যে a² ছিল সেটাকে আমরা নিয়ে যাচ্ছি পরে, আর পরে যে x² ছিল সেটাকে আমরা নিয়ে আসতেছি, এখান থেকে x নিয়ে আসতেছি প্রথমে। সো এইভাবেই হচ্ছে আমাদের ফর্মুলাটা ইজিলি মনে রাখা যায়। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 8 নাম্বার 9 নাম্বার যে ফর্মুলাটা ছিল এটা আমরা এখান থেকে কিভাবে মনে রাখা যায় সেটা একটু দেখি। 8 নাম্বার ফর্মুলাটাতে আমাদেরকে বলতেছে যে এখানে ইন্টিগ্রেট f'(x) / f(x) dx ln f(x) + c। এই ফর্মুলাটা দেখে মনে হচ্ছে যে এখানে f'(x) এটা দেখো, এটা কিন্তু তোমাদের এর আগেই দেখে আসার কথা। এই f'(x) মানে এটা হচ্ছে আমরা এই f(x) কে একবার ডিফারেন্সিয়েট করতেছি। এটা তোমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণে পড়ে আসার কথা অলরেডি এর মধ্যেই। তাহলে আমরা যে কাজটা করতে পারতেছি এটাকে এভাবে মনে রাখা যায় 8 নাম্বার ফর্মুলাটাকে ইন্টিগ্রেট। এখানে আমরা বলতে পারি এখানে নিচে একটা হর তো থাকবেই যেটা f(x) মানে x এর একটা ফাংশন, আর উপরে লবে যেটা আছে f'(x) বলতে বোঝাচ্ছে যে হরের অন্তরীকরণ। সো এটা যদি আমরা এখান থেকে লিখতে পারি হরের অন্তরীকরণ
সো হরের অন্তরীকরণ বা হরের অন্তরজ বলা যায়। তো এটা আমরা এখান থেকে লিখে ফেলতেছি। এটার পরে দেন বলা যায় ইকুয়াল টু ln এখান থেকে এফ অফ এক্স যেটা ছিল, সো ln এখানে এফ অফ এক্স বলতে হরে যেটা ছিল আর কি, তাহলে ln হর প্লাস সি। এটা আমাদের প্রায় সময় এমসিকিউতে আসে, প্লাস আমাদের এখানে এই জিনিসগুলো রিটেনও ম্যাথগুলো করার মাঝখানেও লাইনের মধ্যে অ্যাপ্লাই হতে পারে। সো এইভাবে আমরা যদি লাইনগুলো স্কিপ করতে পারি তাহলে আমাদের এই জিনিসগুলো ইজিয়ার হয়। তাহলে এখান থেকে ব্যাপারটা কি থাকলো, এফ অফ এক্স মানে এক্সের একটা ফাংশন থাকবে যেটাকে আমরা হর বলতেছি, আর লবে যেটা থাকবে সেটা হচ্ছে হরের অন্তরীকরণ। সো এটার একটা এক্সাম্পল দেখা যাক, এরকম টাইপের হবে যে এখানে ইন্টিগ্রেট, এখানে বলা যায় যে হর যদি এরকম থাকতো, সাপোজ এক্স স্কোয়ার থাকতো, এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে কত, ওই যে n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে 2x টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান। সো এরকম যদি থাকে তখন আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে হরকে ডিফারেন্সিয়েট করে যদি লবটা পাই তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা বলতে পারতেছি যে ইন্টিগ্রেট এখানে হচ্ছে আমাদের হর, তাহলে হরের অন্তরীকরণ করলে ln হর প্লাস সি। তো এই জিনিসটাই এইটাই হচ্ছে ভাবে মনে রাখতে পারো। দেন এরপর হচ্ছে আমরা 9 নম্বর ফর্মুলাটা কিভাবে মনে রাখতে পারি সেটা একটু দেখি। এটা কাছাকাছি, তো এই জায়গাটা ভুল করা যাবে না। এখানে হচ্ছে ইন্টিগ্রেট এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই রুট ওভার এফ অফ এক্স ডিএক্স টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। এখানে খেয়াল করলে দেখবা আমাদের আগেরটার মতোই সূত্রটা, জাস্ট এখানে একটা হরে একটা রুট আছে। তো আমরা এখানে বলতে পারি যে ইন্টিগ্রেট এখানে হচ্ছে রুট ওভার হর, মানে হর বলতে আমি এখানে বুঝাচ্ছি যে আগেরটার মতো, আগেরটা চিন্তা করো, আগে আমরা এটাকে হর বলতেছিলাম, এটা পুরোটাই হর, কিন্তু এখানে আমরা বলতেছি যে হরের সাথে আমরা একটা জাস্ট রুট আনতেছি। তাহলে এখানে হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স মানে যে রুটের ভিতরে হরের যে অংশটা ছিল সেটার অন্তরজ, সেটা যদি আমরা অন্তরজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা আসবে রেজাল্টে সেটা আসবে, এখানে ডিএক্স লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই কারণ এটা তো আমরা মনে রাখার টেকনিক শিখতেছি, টু রুট ওভার হর প্লাস সি। সো এই জিনিসটা এভাবে মনে রাখা যায়, টু রুট ওভার হর প্লাস সি। তাহলে এখানে রুট ওভার হর যেটা ছিল সেটা পুরাটা বসে যাচ্ছে, তাহলে এই ফর্মুলাটা এরকমই, জাস্ট টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি 9 নম্বর ফর্মুলাটা। এরপর আমরা 10 নম্বর সূত্রটার দিকে দেখি, 10-11 নম্বর সূত্র, এটাকে কিভাবে আসলে মনে রাখা যায়। তো 10 নম্বর সূত্রটার দিকে খেয়াল করলে দেখবা যে এখানে আমাদেরকে বলতেছে যে ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। সো এখানে এই সূত্রটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, ইন্টিগ্রেশনের যে সিম্বলটা ছিল, ফার্স্ট ইন্টিগ্রেশনের সিম্বলটা আমরা বসাচ্ছি, এখানে ই টু দি পাওয়ার এক্স, এটা অ্যাজ ইট ইজ ই টু দি পাওয়ার এক্সই থাকবে। এই জিনিসটা তোমরা যখন ম্যাথগুলো করবা অলরেডি দেখবা অনেকগুলো ম্যাথেই মাঝখানে হঠাৎ করে একটা লাইনে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এখানে এফ অফ এক্স বলতে এক্সের যে কোনো একটা ফাংশন বসতে পারে, সো এটাকে আমরা বলতে পারি যে আসলে এটা হচ্ছে একটা প্রথম পদ, প্রথম যে পদটা থাকবে বা ফার্স্ট টার্ম যেটা থাকবে, প্লাস এখানে হচ্ছে এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স বলতে বুঝে আসলে এফ অফ এক্সে যা ছিল সেটাকে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। ধরো এফ অফ এক্সে যদি থাকতো আমাদের এখানে এক্স স্কোয়ার, তাহলে যে জিনিসটা হয়তো এফ প্রাইম এক্সটা হয়তো তাহলে 2x, মানে এই 2x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে 2xটা আসছে। সো এরকম যদি থাকতো তার মানে আমরা বলতে পারতেছি যে এখানে ই টু দি পাওয়ার এক্স প্রথম পদ যেটা ছিল প্লাস এখানে হচ্ছে এফ প্রাইম এক্স মানে হচ্ছে প্রথম পদের অন্তরীকরণ, তাহলে প্রথম পদের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। সো তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারতেছি প্রথম পদের অন্তরীকরণ, এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, তারপর হচ্ছে এখানে ডিএক্স এটা বসে যাচ্ছে। এরকম টাইপের যদি কোনো একটা শেপে থাকে বা এরকম একটা ফর্মেটে থাকে তাহলে আমরা যে জিনিসটা বলতে পারবো আমাদের রেজাল্ট আসবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স তো থাকবেই, শুরুতে ই টু দি পাওয়ার এক্স ছিল, আর এখানে এফ অফ এক্স, এফ অফ এক্স মিনস হচ্ছে প্রথম যে পদটা ছিল সেটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্রথম পদ প্লাস সি, এই জিনিসটাই হচ্ছে আর কি থাকবে এখানে। সো তাহলে এই জিনিসটা আশা করি পারবা যে এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স যদি থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, মানে এই অংশটাই আমাদের রেজাল্টে চলে আসতেছে, তার মানে ই টু দি পাওয়ার এক্স প্রথম পদটাই থাকবে। তো এই জিনিসটা প্রবলেম হবে না। দেন এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের 11 নম্বর ফর্মুলাটা দেখতে পারি। এই যে ফর্মুলাটা ছিল এটা আমরা যখন অনির্দিষ্ট যোগজীকরণ পড়ে আসছিলাম শুরুর দিকে একদম বেসিক প্রপার্টিজের ক্ষেত্রেই পড়ে আসছিলাম, ইউ বলতে এখানে বোঝাচ্ছে আসলে এক্স এর একটা ফাংশন, ভি বলতে বোঝাচ্ছে এখানে এক্স এর একটা ফাংশন। সো যদি এরকম থাকে দুইটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো। এটাই ভাবে মনে রাখতে পারো যে ইউ মানে হচ্ছে ধরো এক্স এর একটা ফাংশন যদি ঢাকা হয়, দেন ভি যদি একটা ফাংশন চিটাগং হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারবো ইন্টিগ্রেট ঢাকা ডিএক্স, দেন ভিকে বলা যায় ইন্টিগ্রেট চিটাগং ডিএক্স, ঠিক আছে, বা চট্টগ্রাম ডিএক্স। তো এই হচ্ছে আর কি ওভারঅল ঘটনাগুলো।
তাহলে আমরা এখান থেকে আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশনের যে স্পেশাল ফর্মুলা ছিল এই 11টা স্পেশাল ফর্মুলা, এখন আমরা এগুলো দিয়ে ম্যাথ দেখব। ম্যাথগুলো দেখার পর আমাদের স্পেশাল ফর্মুলা যে ম্যাথগুলো সেগুলো কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড আমরা এরপর পরই আংশিক ভগ্নাংশের সাহায্যে যে যোগজীকরণটা সেটার দিকে আমরা সুইচ করব। তো চলো আমরা এখন যে ফর্মুলাগুলো পড়ে আসছি সেটার বেসিসে ম্যাথগুলো দেখে আসি কি হয়। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের প্রশ্ন যেটা আমরা ইন্টিগ্রেশনের স্পেশাল ফর্মুলাগুলো দিয়ে সলভ করতে পারবো। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল করে দেখি, এটা আমাদের হরেরটার সাথে ম্যাচ করাতে হবে কোন ফর্মুলাটা আমরা আসলে এখানে অ্যাপ্লাই করতে পারবো সেটা বোঝার জন্য। তো এখানে খেয়াল করে দেখো আমাদের প্রশ্ন যেটা আছে ইন্টিগ্রেট 1/9 - 16x² dx। তো হরের দিকটা খেয়াল করো, এখানে একটা স্কোয়ার রুট আছে। তো এখানে স্কোয়ার রুট যুক্ত টার্ম কোনটা কোনটা আছে এটা একটু আমরা ফাইন্ড আউট করি। এখানে 1 নাম্বারটাতে নাই, 2 নাম্বারটাতেও দেখো খেয়াল করো এখানে কোনো বর্গমূল নাই, 3 নাম্বারও নাই, তার মানে এই 1 2 3 কনফার্ম হচ্ছে না। তারপর এখানে 4 5 6 এই তিনটাতে হচ্ছে আমাদের স্কোয়ার রুট আছে, মানে এই তিনটার একটা হতে পারে 1/ একটা স্কোয়ার রুট। এখন আমাদের ভিতরের অংশটা ম্যাচ করতে হবে যে একটা কনস্ট্যান্ট ছিল মাইনাস দিয়ে এটা একটা ভ্যারিয়েবল ছিল, মানে একটা কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল। সো আগে এখানে কিন্তু মাইনাস থাকতে হবে, তার মানে আমরা দেখতেছি যে এই 4 নাম্বার ফর্মুলাটাতে এখানে কিন্তু প্লাস ছিল, তার মানে 4 নাম্বার ফর্মুলাটাও হচ্ছে না। তাহলে হবে 5 বা 6 এর মধ্যে যে কোনো একটা। এই জিনিসটা তোমার প্রশ্ন দেখার সাথে সাথে মাথায় একটা স্ক্রিনিং করে ফেলতে হবে যে আমি এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে খেয়াল করলে দেখবা যে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট ছিল একটা ভ্যারিয়েবল ছিল, তার মানে এখানে খেয়াল করলে দেখবা 6 নাম্বার যে ফর্মুলাটা এটা ছিল একটা কনস্ট্যান্ট, পরে ছিল একটা ভ্যারিয়েবল এবং তাদের মাঝখানে মাইনাস ছিল, তার মানে মাইনাসটাও ঠিকঠাক ছিল। তাহলে আমরা এখানে 5 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ 5 নাম্বার সূত্রে এই যে ভ্যারিয়েবল যেটা দেওয়া ছিল সেটা ছিল আগে, এরপরে ছিল মাইনাস। তার মানে আমাদের এখানে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে 6 নাম্বার যে ফর্মুলাটা। সেটা কিভাবে এটাকে স্ক্রিন করলাম যে আমাদের এখানে ফার্স্টে রুট ছিল কিনা, হ্যাঁ রুট শুধু এটাতেই ছিল, তারপর এখানে একটা কনস্ট্যান্ট ছিল মাইনাস এটা একটা ভ্যারিয়েবল ছিল, কনস্ট্যান্ট মাইনাস ভ্যারিয়েবল ছিল। এখানে এটার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে নাই, বাট এটাই সর্বোচ্চ কাছাকাছি ম্যাচ করছে। তো এখানে যে জিনিসটা ম্যাচ করে না, আমরা এই সূত্রগুলো দেওয়ার আগে আমাদের এটার সাথে হুবহু ম্যাচ করে নিতে হবে, দেন আমরা পরবর্তীতে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই জায়গায় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে শুধু x² ছিল আর এখানে আছে 16x², তার মানে এই জায়গাটাতে আমাদের একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এটাকে শুধু x² বানাতে হবে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। আর এখানে একটা যে কনস্ট্যান্ট ছিল কনস্ট্যান্টের স্কোয়ার আকার আনতে হবে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করে দেখি, এটাকে চেঞ্জ করলে কি আসতেছে, তো প্রথমে যে কাজটা করা যায় আমরা এখান থেকে 16টাকে সরাবো। সো 16টাকে যদি সরাতে চাই তাহলে আমরা এখান থেকে 16টাকে কমন নিয়ে নিতে পারি। তো 16 যদি কমন নিয়ে নিই তার মানে কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা। তাহলে যেটা বলা যায় যে আমরা বলতে পারি 9/16, তারপর এখানে -x²। সো এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম, রুট দিয়ে দিলাম, দেন এটা হচ্ছে dx। সো এটা যদি আমরা আবার আগের লাইনটাতে ব্যাক যেতে চাই, 16 এর সাথে 9/16 গুণ করলে 16 ক্যান্সেল আউট হয়ে এখানে জাস্ট 9 থাকবে, মাইনাস এখানে 16 × x², তার মানে এই জায়গাটা ঠিকঠাক আছে। দেন আমরা একটা ফর্মুলা পড়ে আসি যে √a × √b = √ab। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটাকে যদি 16কে যদি আমি a চিন্তা করি আর পরেরটাকে যদি b চিন্তা করি তাহলে দুইটাকে আলাদা আলাদা করে লিখতে পারবো। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে থাকতেছে 1/√16, তার মানে এই √16কে আমরা আলাদা করে বলতে পারতেছি, আর এটা থাকতেছে √9/16 - x², আর এখানে থাকবে dx। এটা আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। তাহলে দেখো এখানে আমরা জানি যে এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেছে এখন 1/√16। √16 মানে তোমরা জানোই, √16 মানে হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে ওই কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে নিয়ে চলে আসবো। তাহলে এটা থাকবে 1/4 ইন্টিগ্রেট, এখানে থাকবে 1/√, এখন দেখো এখানে 9 যেটা আছে 9কে আমরা বলতে পারি যে 3² সমান হচ্ছে 9, আর 16 যেটা ছিল 16কে বলা যায় 4² সমান হচ্ছে 16। তাহলে যেটা আমরা বলতে পারতেছি যে এখন আমরা এটাকে স্কোয়ার কেন বলতেছি, কারণ আমাদের এখানে a² ফরম্যাটে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে 3/4, আমরা এটা একবারই বলতে পারি 3/4² - x² dx। তাহলে এই জিনিসটা খেয়াল করে দেখো, আমরা এখান থেকে যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে যে a² - x² ফরম্যাটে হয়ে গেছে, কারণ আমরা এখানে 3² 4² আলাদা করে লেখার দরকার নাই, একই সাথে 3/4² আকারে বলতে পারবো। তাহলে এখন আমরা সরাসরি ফর্মুলাটা দিতে পারবো, কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতো আলাদা থেকে যাবে। সো এই যে পোর্শনটা ছিল এটাতে আমরা এখন আলাদা করে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো এটার দিকে যদি একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ইন্টিগ্রেট 1/√a² - x²। সো এটার সাথে একদম এক্স্যাক্টলি ম্যাচ করতেছে, এটা একটা কনস্ট্যান্ট স্কোয়ার, এই জায়গাটাতে আমরা এখন সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো এটার দিকে একটু আমরা যদি খেয়াল করে দেখি,
এটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের এখানে কনস্ট্যান্ট ছিল 1/4 বসে যাবে। আর এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি সূত্রটা হবে sin ইনভার্স x বাই a। তাহলে এটার পরিবর্তে আমরা সরাসরি sin ইনভার্স x বাই a। এ বলতে এখানে আমাদের কত, এ বলতে এখানে আমাদের হচ্ছে 3/4। তাহলে এটার পরিবর্তে আমরা 3/4 বসাতে পারতেছি প্লাস সি বসাবো, কারণ এটা হচ্ছে আমাদের একটা অনির্দিষ্ট যোগজীকরণ ছিল। দেন এরপর বাকি এই পোর্শনটা আমি এখানে দেখাই, এটা আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। দেন এটার পরে জাস্ট একটা সিম্পল কাজ আছে আমাদের, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটা চাইলে এইভাবে লেখা যায় 1/4 সাইন ইনভার্স, এটাকে বলা যায় এই 1/3/4, যেটাকে বলা যায় যে 4/3, তার মানে এটাকে বলা যায় 4/3, তাহলে 4x/3 প্লাস সি। সো এই হচ্ছে আর কি ঘটনা। তাহলে এই টাইপের ম্যাথগুলা আশা করি যেভাবে আসুক না কেন সলভ করতে পারবা। এখানে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এখানে ফার্স্টে কোনটার সাথে ম্যাচ করতেছে। আমরা এখানে হরটা দিয়ে দেখবো যে এক্স্যাক্টলি কোনটা ম্যাচ করে। আমাদের শুধু এখানে 6 নাম্বারটার হরের সাথে কোশ্চেনটা এক্স্যাক্টলি ম্যাচ করছে। দেন আমরা এখান থেকে একদম এই ফর্মুলাটা দেওয়ার জন্য এটা যেমন ছিল সেই ফর্মেটে নিয়ে আসতাম। তার জন্য আমাদের এখানে যে কনস্ট্যান্টটা ছিল কনস্ট্যান্টটাকে জাস্ট এখানে কমন নিয়ে নিছি, দেন এরপর বাকিটা এক্স্যাক্টলি এটার সাথে ম্যাচ করে গেছে। সো যখন ম্যাচ করে ফেলছে অলরেডি ফরম্যাটের সাথে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিছি, দেন আমাদের আনসারটা চলে আসছে। সো এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো। এবং এই টাইপের যে বাকি ফর্মুলাগুলো ছিল প্রত্যেকটা থেকে একটা করে ম্যাথ প্র্যাকটিস করে ফেলবা, তাহলে দেখবে এগুলো সবগুলো খুব ইজিলি আনসার করতে পারবা। অ্যান্ড এগুলো কঠিন কিছু না। সো স্পেশাল ফর্মুলাগুলো পড়ার পরে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণটা পড়ে ফেলবো। আংশিক ভগ্নাংশের কনসেপ্টটা তোমরা ক্লাস 9-10 পড়ে আসার কথা। সো তারপরে যদি কারোর কাছে ওই জায়গাটাতে একটা কনফিউশন থেকে যায়, তাহলে আমরা ওই আংশিক ভগ্নাংশের কনসেপ্টটা আগে ক্লিয়ার করি, দেন আমরা হচ্ছে এই ম্যাথগুলো কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সো আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ এটা আবার কিভাবে করব? দেখো প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু একটা প্যাটার্ন ছিল। ওই প্রশ্নটা দেখে আমরা ডিটেক্ট করতে পারতেছিলাম যে এই ম্যাথটাকে আমাকে এই প্যাটার্নেই সলভ করতে হবে বা এই সলভিং প্রসেসটাতেই সলভ করতে হবে। সো এখানে এরপর ক্যালকুলাস টিউটর বইটা থেকে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণে চলে যাচ্ছি। যাদের কাছে বইটা আছে অলরেডি তারা 38 নম্বর পেজে চলে আসো। এখানে আমাদের আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণের ক্ষেত্রে আমাদের ফার্স্টে একটা কন্ডিশন মাথায় রাখতে হবে। এই কন্ডিশনটা মেনটেন করতে হবে, তাহলে আমরা ম্যাথটা অ্যাপ্রোচ করতে পারবো। সো কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে লবের মাত্রা থেকে হরের মাত্রাটা বড় হতে হবে। সো এখানে আমরা যেটা বলতে পারতেছি, আমরা জানি একটা ভগ্নাংশে যে পোর্শনটা থাকে, উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি লব, নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হর। তাহলে এখানে আমাদেরকে বলতেছে যে হরের মাত্রাটা বড় হতে হবে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণটা করতে পারবো। এখন এমনও তো হতে পারে যে এই কন্ডিশনটা ব্রেক করে লবের মাত্রাটাও বড় হতে পারে, আবার লবের মাত্রা আর হরের মাত্রাটা সমানও হতে পারে এই কন্ডিশনটা ব্রেক করে। তখন আমরা সেই ক্ষেত্রে কিভাবে করব? তখন সেই ক্ষেত্রে আমি একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রেখেছি, এই কাজটা করে নিতে হবে। এরপর বাকি প্রসিডিওর পুরোটা আগের মতোই। কি করব সেটা হচ্ছে, তখন যদি লবের মাত্রা হরের মাত্রা অপেক্ষা বড় হয় অথবা সমান হয়, তখন আমরা লবকে হর দ্বারা ভাগ করে সিম্পলিফাই করবো, মানে জাস্ট সিম্পলি একটা বীজগাণিতিক ভাগ, আর কিছুই না। তো আমরা ফার্স্টে এটা দেখে নিই, আমরা এই পোর্শনটা আগে পুরোপুরি ক্লিয়ার করে নিই যে যদি আমাদের হরের মাত্রাটা বড় থাকে তখন সেই ক্ষেত্রে কি করব। এটা যদি আমরা ক্লিয়ার হতে পারি, দেন এরপর আমরা পরবর্তীতে যে ব্যতিক্রম একটা কেস ছিল, যদি বড় হয়ে যায় অথবা সমান হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কীভাবে সলভ করব সেটারও আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখব। আমরা এখানে মেইনলি হর অনুযায়ী আংশিক ভগ্নাংশগুলো গঠন করব। তো এটার আমরা কিছু ফ্যাক্টর টাইপ সম্পর্কে এখন পড়ে নিব, যে ফ্যাক্টর টাইপগুলো আমাদের প্রশ্নে কেমন থাকলে আমরা সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করব। ওকে, তো চলো আমরা এটা স্টার্ট করি। ক্যালকুলাস টিউটর বইয়ের 39 নম্বর পেজে মূলদীয় ফাংশনকে কিভাবে আংশিক ভগ্নাংশে বিভক্ত করা হয় এই কৌশলটা আমি এখানে এক্সপ্লেন করেছি। সো এখানে যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে একটা মূলদীয় ফাংশন। মূলদ বলতে আমরা যেটা জানি, মূলদের ইংরেজি হচ্ছে রেশিওনাল। তো মূলদকে ইংরেজিতে বলা হয় রেশিওনাল। রেশিওনালের মধ্যে আমরা একটা অংশ যদি খেয়াল করে দেখি, রেশিও মানে কি? অনুপাত। মানে একটা যদি অনুপাতে থাকে, ধরো p/q, সেটাকে আমরা বলতে পারি সেটাকে ভগ্নাংশ আকারেও লেখা যায়, মানে ফ্র্যাকশন আকারেও লেখা যায় p/q। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা মূলদীয় ফাংশনকে কিভাবে আংশিক ভগ্নাংশে গঠন করব এই জিনিসটা আমাদের জানতে হবে। যদিও এটা ক্লাস 9-10 বেসিক, যাদের এই জিনিসটা ক্লিয়ার আছে তারা একবার রিক্যাপ করে নিতে পারো, আর যাদের এটাতে প্রবলেম আছে এটা ক্লিয়ার করে নাও, কারণ এটা হচ্ছে তোমার ম্যাথগুলো করার ক্ষেত্রে কাজে আসবে। তো এখানে আমরা কিছু ফ্যাক্টর টাইপ দেখতেছি। এই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর। তারপর আরেকটা পড়বো কোয়াড্রেটিক টার্ম। মূলত আমাদের এক্সামে এই তিনটার মধ্যে থেকেই প্রশ্ন আসে। তো আমরা এই জিনিসটা একটু খেয়াল করে দেখি। আমাদের এখানে লিনিয়ার ফ্যাক্টরের মধ্যে যেটা বলছে,
এখানে মূলত ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এফ অফ এক্স বলতে বুঝাচ্ছে এক্সের যে কোনো একটা ফাংশন। সো আমরা মেনলি হর অনুযায়ী আংশিক ভগ্নাংশটা গঠন করব। সো এরকম যদি থাকে লিনিয়ার ফ্যাক্টর, তাহলে আমরা সেই ক্ষেত্রে প্রথম যে টার্মটা দেখছি এক্স প্লাস এ, পরবর্তীতে যেটা দেখছি এক্স প্লাস বি, জাস্ট এটাকে সিম্পলি আংশিক ভগ্নাংশে গঠন করার জন্য আমরা এ ডিভাইডেড বাই দিয়ে এই প্রথম যে ফ্যাক্টরটা ছিল সেটা আমরা এখান থেকে লিখে ফেলবো, প্লাস পরেরটাতে বি ডিভাইডেড বাই দিয়ে পরে যেটা ছিল সেটা আমরা লিখে ফেলবো। সো এই হচ্ছে আর কি ঘটনা। তাহলে আমরা এখান থেকে কি করলাম যে আমাদের এখানে যদি লিনিয়ার ফ্যাক্টর থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটাকে আংশিক ভগ্নাংশে গঠন করব, এ ডিভাইডেড বাই দিয়ে প্রথমটা প্লাস বি ডিভাইডেড বাই দিয়ে পরেরটা। এই ম্যাথগুলো আমরা কাভার আপ রুল দিয়ে করতে পারি, তবে আংশিক ভগ্নাংশের গঠনটাও শিখে রাখাটা বেটার। তো আমাদের যদি এখানে আরও এরকম থাকতো যে যদি এক্স প্লাস সি থাকতো, এক্স প্লাস সি যদি থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে হরে আর কি করতাম, প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস সি করতাম, যেটা অলরেডি এখানে বলা হয়েছে। যদি আমাদের এরকম থাকতো যে এক্স প্লাস ডি থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতাম, প্লাস ডি ডিভাইডেড বাই এক্স প্লাস ডি করতাম। ঠিক আছে, সো এই হচ্ছে আর কি ঘটনা। এরপর তাহলে লিনিয়ার ফ্যাক্টর থাকলে কিভাবে সেটাকে আমরা আংশিক ভগ্নাংশে গঠন করব, এটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার। দেন আমরা এখন চলে আসি রিপিটেড লিনিয়ার ফ্যাক্টরের মধ্যে। এটা তো লিনিয়ার ফ্যাক্টরই, তাহলে আবার রিপিটেডটা কি? সো রিপিটেডটা হচ্ছে যেমন আমরা যদি কোনো কিছু বারবার রিপিট করি, যেমন ধরো আমি এখানে একটা এ লিখলাম, আমি আবার এ লিখলাম, আবার এ লিখলাম, তাহলে এই তিনটা একে গুণ করলে কি হয়, এ কিউব হয়। তাহলে সিমিলারলি আমি যদি এখানে এই ফ্যাক্টরগুলো এই যে এক্স প্লাস এ, এক্স প্লাস বি, এক্স প্লাস সি যেটা লিখতেছিলাম, যদি এটা না লিখে যদি এমন হইতো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো, তিনটা এক্স প্লাসে আমরা গুণ করতেছি, তাহলে তিনটা এক্স প্লাসে গুণ করলে রেজাল্টটা হয়ে যেত এক্স প্লাস এ হোল কিউব আসতো, তাই না? সো এখানেও ব্যাপারটা এরকম হয়েছে, লবে হচ্ছে এফ অফ এক্স মানে এক্সের যে কোনো একটা ফাংশন থাকবে, হরের দিকটার দিকে খেয়াল করবা, হরের বলতেছে যে এক্স প্লাস এ হোল কিউব, তার মানে এই তিনটাকে তিনবার গুণ করা হয়েছে, একই জিনিস বারবার বারবার রিপিট করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে গঠন করব, সেটা হচ্ছে আমরা এ ডিভাইডেড বাই দিয়ে প্রথমে এই যে সর্বোচ্চ পাওয়ার কত আছে এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এখানে টু দি পাওয়ার 1 লেখা যায়, না লিখলেও সমস্যা নেই, a ডিভাইডেড বাই এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার 1, পরে আবার লিখবো প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার 2, পরেরটাতে আমরা আবার লিখবো সি ডিভাইডেড বাই এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার 3। তাহলে আমরা যে ব্যাপারটা পাচ্ছি যে এখানে সর্বোচ্চ যে পাওয়ার পর্যন্ত আছে সেটা পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। এখন এখানে এটা নট নেসেসারি যে তোমাকে এটা পাওয়ার ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে, যেটা তুমি লিখো সেটা সমস্যা নেই, তুমি শুরুতে 3 এরপরে 2 এরপরে 1ও লিখতে পারো, কারণ এগুলো প্রত্যেকটা যোগ আকারেই আছে। ঠিক আছে, তো এখানে যদি আমাদের পাওয়ারে 3 না থেকে 5 থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতাম, প্লাস ডি ডিভাইডেড বাই এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার 4 করতাম, প্লাস ই ডিভাইডেড বাই এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার 5 লিখতাম, রাইট? সো এইভাবে আমরা এই জিনিসটাকে অ্যাপ্রোচ করতাম, বা এখান থেকে যে এই কাজটাও করা যায় যে 5 4 3 2 1 এভাবেও লেখা যায়। তাহলে রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করব, আংশিক ভগ্নাংশটা গঠন করব, সেটাও আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। দেন এরপরে হচ্ছে আমরা কোয়াড্রেটিক টার্ম নিয়ে একটু কথাবার্তা বলি। কোয়াড্রেটিকের যে বাংলাটা সেটা হচ্ছে দ্বিঘাত। সো এখানে আমরা দেখে আসি যে একটা দ্বিঘাত টার্ম, এটা এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে বলা যায় যে এটা একটা দ্বিঘাত টার্ম, কারণ এখানে খেয়াল করে দেখবা আমরা একটা দ্বিঘাত সমীকরণও পড়ে আসছি। একটা টার্ম আর একটা ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে এই জিনিসটা আমরা পড়ে আসি, এটাকে আমরা বলতেছি যে এটা একটা কোয়াড্রেটিক টার্ম, আর এটার ভ্যালু যখন 0 আসবে তখন এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, সো আমরা এখন এখানে কোয়াড্রেটিক টার্ম নিয়ে কথাবার্তা বলতেছি, সো ইকুয়াল জিরোটা থাকবে না। সো এখানে যে জিনিসটা বলা যায়, এখানে ফার্স্টে যেটা আছে যে gx প্লাস h, এটা দেখতে অনেকটা দেখতেছো যে লিনিয়ারের মতোই, কারণ আমরা যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু c, এখানে যদি আমরা এর মান 0 বলে দিই তখন কিন্তু সেটা আর আমাদের এখান থেকে দ্বিঘাত থাকতেছে না, তখন জাস্ট এই পোর্শনটাই থাকবে আর কি। ঠিক আছে, সো এটা তখন আমরা বাদ দিয়ে দিতে পারি। সো এখানে দেখো লিনিয়ারের মতো যে পার্টটা ছিল সেটা হচ্ছে যে gx প্লাস h। সো এই লিনিয়ারের মতো পার্টটাকে আমরা লিনিয়ারের মতো করে হ্যান্ডেল করবো। কিরকম ছিল, যেমন এই যে আমাদের লিনিয়ারটা ছিল a ডিভাইডেড বাই দিয়ে যে লিনিয়ার টার্মটা ছিল সেটা বসায় ফেলতাম। সো এখানেও সিমিলারলি সেম, যে a ডিভাইডেড বাই দিয়ে এই প্রথম যে টার্মটা ছিল gx প্লাস h, এই জিনিসটা আমরা এখান থেকে বসায় ফেলবো।
পরবর্তীতে আমাদের যেখানে দ্বিঘাত যে টার্মটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর যে টার্মটা, এটাই হচ্ছে আমাদের মেইনলি কোয়াড্রেটিক বা দ্বিঘাত যে টার্মটা। এখানে কোয়াড্রেটিক মানে হচ্ছে দ্বিঘাত, আমরা এখানে দুইটা নিয়ে হিসাব করব। যেমন এখানে bx প্লাস c এভাবে লিখব, মানে b আর c একসাথে নিয়ে আমরা হিসাব করতেছি। একটা জিনিস খেয়াল রাখবা, যদি আমাদের এখানে আরেকটা টার্ম থাকতো, ধরো আমাদের আরেকটা টার্ম হরে এরকম টাইপের আছে যে x স্কয়ার প্লাস cx প্লাস d, এটা যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা বলা যায় যে আমাদের এখান থেকে পরবর্তী দুইটা আমরা হিসাব করব। যেমন b আর c এখানে অলরেডি হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে dx প্লাস e, তাহলে dx প্লাস e হয়ে যাবে, আর এখানে হরে যেটা ছিল সেটা বসে যাবে। তাহলে এখান থেকে হরে যেটা ছিল x স্কয়ার প্লাস cx প্লাস d যেটা ছিল সেটা এখান থেকে বসে যাচ্ছে। তো এই হচ্ছে আর কি এখানে ওভারঅল যে ঘটনাটা। তাহলে a ডিভাইডেড বাই আমাদের এটা ফার্স্টে লিনিয়ারের মতো করেই আমরা দেখতেছি, পরবর্তীতে আমাদের এখানে x স্কয়ার প্লাস bx প্লাস c যেটা ছিল, তাহলে সেই ক্ষেত্রে এটার জন্য আমরা বলতে পারতেছি দুইটা নিয়ে আমরা হিসাব করব bx প্লাস c। তাহলে b আর c হয়ে গেছে, যদি আমাদের আরেকটা থাকতো তাহলে dx প্লাস e নিয়ে আমরা হিসাব করতাম। সো এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। দেন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে f of x ডিভাইডেড বাই, এখানে দুইটা কোয়াড্রেটিক টার্ম আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা একটা, আর x স্কয়ার প্লাস cx প্লাস d এটা আরেকটা। তো এখানে যেহেতু দুইটাই দ্বিঘাত বা কোয়াড্রেটিক, আমরা কোয়াড্রেটিকটাকে কোয়াড্রেটিকের মতো করেই দেখব, যে এখানে আমাদের দুইটা নিয়ে হিসাব করতে হবে। সো এখানে আমরা ফার্স্টে হরে যেটা দেওয়া ছিল x স্কয়ার প্লাস bx প্লাস c এটা বসায় ফেলবো, আর এখানে আমরা দুইটা নিয়ে হিসাব করব যে ax প্লাস b, এটা আমরা একবার লিখে ফেললাম। পরবর্তীতে যেটা ছিল সেটা হচ্ছে যে আরেকটা দ্বিঘাত ছিল বা কোয়াড্রেটিক ছিল, এখানেও আমরা পরবর্তী দুইটা নিয়ে হিসাব করব। আমরা ab অলরেডি লিখে ফেলছি, তাহলে আমরা cx প্লাস d নিয়ে এখানে হিসাব করব। যদি আমাদের এখানে আরেকটা কোনো কোয়াড্রেটিক টার্ম থাকতো, দ্বিঘাত টার্ম থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম abcd লেখা শেষ, তারপর ex প্লাস f লিখতে পারতাম, হরে যেটা থাকতো সেটা বসে যাবে। যদি আমাদের আরও একটা থাকতো এখানে টার্ম, তাহলে আমরা সেই ক্ষেত্রে gh লিখতাম। সো gx প্লাস এইচ দিয়ে আমরা হরে যেটা ছিল সেটাকে আমরা বসে ফেলতাম। মানে এইভাবে হচ্ছে সামনের দিকে অ্যাপ্রোচ করতো দুইটা করে। সো এই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, অ্যান্ড এইখান থেকে আমাদের মেইনলি ম্যাথগুলো করতে ইজি হবে এখন, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো যে আমাদের যদি লিনিয়ার ফ্যাক্টর থাকে তখন আমরা কিভাবে সেটাকে সিম্পলিফাই করব, রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর থাকলে কিভাবে সিম্পলিফাই করব, কোয়াড্রেটিক টার্ম থাকলে কিভাবে আমরা এটাকে সিম্পলিফাই করব, এই ব্যাপারটা মেইনলি আমাদের জানতে হবে। সো মূলত ফাংশনটাকে আমরা এখানে আংশিক ভগ্নাংশে ফার্স্টলি স্প্লিট করে নিব, দেন আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো। ম্যাথগুলোর জন্য প্রত্যেকটাতে আমি সলভিং প্রসেসগুলো লিখে দিয়েছি একদম বাংলা কথায়, যাতে এই জিনিসগুলো যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে অ্যাপ্লাই করতে যাও, আমাদের একটা স্টুডেন্টদের প্রবলেম থাকে যে ম্যাথগুলো যখন সলভ করতে যায় তখন দেখা যায় যে ম্যাথগুলো কয়েক লাইন করার পরে ভুলে যায় যে এটা কি ছিল বা এটা কি হবে। তো এই জিনিসগুলো যখন আমরা একটা সলভিং প্রসেসগুলো নিজের মতো করে সাধারণত আমরা নোট করে থাকি, সো একদম প্রত্যেকটা তোমাকে এখানে আমি নোট আকারে দিয়ে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে যখন তুমি সলভিং প্রসেসগুলো একবার রিলেট করে পড়বা তাহলে এই জিনিসগুলো আর ভুলে যাবে না যে কীভাবে আমরা ম্যাথগুলো সলভ করবো। সো আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো সলভ করার জন্য যে ওয়েটা সেটা হচ্ছে, প্রথমে আমাদের একটা মূলত ফাংশন দেওয়া থাকবে প্রশ্নে, যেটা f of x বলা হবে। দেন এরপর হচ্ছে ফাংশনটার হর অনুযায়ী আংশিক ভগ্নাংশ গঠন করতে হবে, কারণ লবে তো x এর একটা টার্ম থাকতেই পারে, হরে যে টার্মটা থাকবে সেটা অনুযায়ী আমরা আংশিক ভগ্নাংশ গঠন করব। আর নাম্বার 3 যে স্টেপটা সেটা হচ্ছে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ যেটা ফর্ম করা হবে প্রত্যেকটার আলাদা আলাদা আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। সো এই স্টেপগুলো এখন একটু ধরতে কষ্ট হলো, আমি একটা ম্যাথ করাই, দেন আমরা স্টেপগুলোতে আবার ব্যাক করব, তারপর সেই ক্ষেত্রে দেখবা যে এই জিনিসটা খুব ইজি। তো আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে চলে যাই। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা দেখা যাক। এখানে আমাদেরকে বলছে ইন্টিগ্রেট 1 ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 1 dx। তো এই ম্যাথগুলো কাভার আপ রুল দিয়ে করা যায়, একটাকে কাভার করে আরেকটাতে ভ্যালুটা বসাবো। তো আমরা এখন যে কাজটা করতে পারি, এখানে এটা কোনটার সাথে মিলতেছে এই জিনিসটা আমরা একটু ফার্স্টে খেয়াল করি। এটা কিন্তু লিনিয়ার ফ্যাক্টরটার সাথে একদম এক্স্যাক্টলি ম্যাচ করে। এখানে হচ্ছে আমাদের ফার্স্টে একটা টার্ম ছিল x, পরের ছিল x প্লাস 1 ইন্টু x প্লাস 1। তাহলে এখানে আমরা যদি দেখি এটা লিনিয়ার ফ্যাক্টরের সাথে একদম এক্স্যাক্ট ম্যাচ করে, তাহলে আমরা যে কাজটা করতে পারবো এটাকে আমরা a ডিভাইডেড বাই প্রথমটা প্লাস b ডিভাইডেড বাই এর পরেরটা দিয়ে স্প্লিট করে নিতে পারবো। তো আমরা এখানে ফার্স্টে লিখে ফেলি যে, ধরি এটাকে ফার্স্টে একটা আমরা i দিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, কারণ আমরা পরে এই মানটা এখানে বসাবো, x ইন্টু x প্লাস 1 dx। তো এখন আমরা যে কাজটা করতে পারবো, এখন আমরা এই মূলত ফাংশনটা থেকে আংশিক ভগ্নাংশে গঠনের কাজটা করে নিই। তো আমরা বলতে পারি যে মনে করি এই যে আমাদের এখানে যে টার্মটা ছিল মাঝখানের, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আর কি। মানে আমরা এর আগে সিম্পলিফিকেশনের জন্য অনেকগুলো প্রসিডিউর ফলো করে আসছিলাম, এই যে জেড ধরে তারপর ট্রিকোনোমেট্রিক সাবস্টিটিউশন। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশের সাহায্যে এটাকে সিম্পলিফাই করব। তাহলে এই যে এই পার্টটা যেটা ছিল, মনে করি 1 ডিভাইডেড বাই x ইন্টু
এক্স প্লাস ওয়ান যেটা ছিল, তাহলে এটাকে বলা যায় এটা ইকুইভ্যালেন্ট এখানে এ ডিভাইডেড বাই ফার্স্টে যে টার্মটা ছিল এক্স, তাহলে বলতে পারি এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই বলা যায় এই যে এক্স প্লাস ওয়ান, তাহলে বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান বলতে পারি। তাহলে এভাবে আমরা এটাকে স্প্লিট করে নিলাম। এখন দেখেই বুঝতেছো যে এখান থেকে এ এর মান আর বি এর মানটা আমাদেরকে বের করতে হবে। সো এই দুইটা ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের এই ক্যালকুলেশনটার কোনো ব্যাপার না, জাস্ট এটার রিপ্লেসমেন্টে কি বসবে এই জিনিসটা আমরা ক্যালকুলেট করে ফেলতেছি, দেন এখান থেকে হচ্ছে এ এর ভ্যালু আর বি এর ভ্যালুটা আমরা বসাই দিতে পারবো। দেন আমরা ছোটবেলায় পড়ে আসছি যে প্রসিডিউরটা সেটাই আমরা এখানে ফলো করব। আমাদের এখানে আংশিক ভগ্নাংশের এই ক্যালকুলেশনটার পরে যে কাজটা করতে হয়, এখানে আমরা হরে যেটা ছিল এটা আমরা উভয় পক্ষে গুণ করে দিব, তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো বের করা আর একটু ইজি হয়ে যাবে। তাহলে এখানে হরে যেটা ছিল এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটাকে যদি আমরা উভয় পক্ষে গুণ করে দেই, এখানেও সেমভাবে যদি আমরা উভয় পক্ষে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানটাকে গুণ করে দিই, তাহলে আমাদের পরবর্তী যে রেজাল্টটা চলে আসবে এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে শুধু ওয়ান। ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি, দেখো এ ডিভাইডেড বাই এক্স কে, এই যে এই টার্মটা যেটা ছিল এ ডিভাইডেড বাই এক্স কে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে থাকবে কি এখানে নিচের যে এক্সটা ছিল আর এখানে যে এক্স ছিল সেই দুইটা ক্যান্সেল আউট হয়ে থাকবে এ ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টু এক্স প্লাস ওয়ান। এরপরে হচ্ছে প্লাস এখানে হচ্ছে বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানকে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে শুধু বি এক্স, তাহলে এটাকে আমরা বি এক্স বলে ফেলতে পারি। এটাকে আমরা চাইলে একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি, পরে আমরা এই ভ্যালুগুলো যখন বসাবো তখন এটা ইজি হয়ে যাবে। তো এখানে আমরা দেখো এখানে এরপরের যে কাজটা সেখানে হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর, এই যে ফ্যাক্টরগুলো ছিল এই যে এক্স, এখানে এক্স প্লাস ওয়ান লিনিয়ার ফ্যাক্টরগুলো হিসাব করার সময় এভাবে হিসাব করবো। এই প্রথমে এই যে একটা ফ্যাক্টর ছিল এক্স, এটা ইকুয়াল টু জিরো ধরে নিব একবার, এখানে এক্স প্লাস ওয়ান যেটা সেটা ইকুয়াল টু একবার জিরো ধরে নিব। তাহলে আমরা এখানে সবসময় এই কাজটাই করবো। এখানে লিনিয়ার ফ্যাক্টরের বাকি যেগুলো থাকবে যতগুলাই থাকবে না কেন সেটার ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। তো আমরা যদি এই কাজটা করি, প্রথমে আমরা যদি এখানে এই জিনিসটা লিখে ফেলি যে এক্স এর মান ফার্স্টে আমরা জিরো ধরতেছি, তাহলে এটা এক নম্বর সমীকরণ, এখানে আমরা এক্স এর মান জিরো বসাচ্ছি। সো এটা বলা যায় যে এক নং সমীকরণে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে এক নং সমীকরণে সো আমরা এখানে এক নম্বর ইকুয়েশনটা নিয়ে আসছি। এখন আমরা এই এক নম্বর ইকুয়েশনটাতে যদি আমরা এক্স এর মান জিরো বসাই তাহলে যেটা হচ্ছে এই লাইনটা আমি আগেরটা থেকে কপি করে নিয়ে আসছি। সো এখান থেকে যেটা আমরা বসাতে পারি ওয়ান ইকুয়াল টু এ ইন্টু এক্স এর মান আমরা জিরো বসেছি, সো জিরো প্লাস ওয়ান প্লাস বি ইন্টু জিরো, তাহলে এটার কারণে আমাদের এই যে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে পুরোপুরি, যেহেতু এটাকে আমরা জিরো দিয়ে গুণ করছি, তাহলে এটা জিরো প্লাস ওয়ান মানে এটা ওয়ান থাকবে, তাহলে এ ইন্টু ওয়ান মানে সেটা এই থাকবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বা এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা ওই যে এর মান আর বি এর মান দরকার, আমরা এর মধ্যে অলরেডি এর মানটা বের করে ফেললাম। এরপর সিমিলারলি আমাদের আগে যে টার্মটা ছিল সেটা কি ছিল, আগের টার্মটার মধ্যে আমরা দেখতে আগে যে আরেকটা ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা এখন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরবো। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি আমরা জিরো ধরি তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরা মানে হচ্ছে আমাদের এক্স এর মান আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান অপর পাশে চলে গেলে সেটা হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বসানো মানে এক্স এর মান মাইনাস ওয়ান বসানো। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের যে এক নাম্বার ইকুয়েশনটা ছিল এখানে আমরা এক্স এর মান মাইনাস ওয়ান বসাবো। সো এই ভ্যালুটা আমরা এখান থেকে বসাই। সো আমরা এখানে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই এই ইকুয়েশনটাতে তাহলে ওয়ান ইকুয়াল টু আমরা বলতে পারি এ ইন্টু এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স এর জায়গাটাতে আমরা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারতেছি এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানে ক্যান্সেল হয়ে যাবে, মানে এটা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে যাবে। সো এটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে তাহলে এ ইন্টু জিরো মানে এটা পুরোটা জিরো, তাহলে এখান থেকে বলা যায় ওয়ান ইকুয়াল টু এটা তো জিরো, তাহলে বি ইন্টু মাইনাস ওয়ান মানে এটা মাইনাস বি, তাহলে ওয়ান ইকুয়াল টু মাইনাস বি, বা এটা বলা যায় যে বি এর মান মাইনাস ওয়ান। তাহলে দেখো আমাদের এখান থেকে যে দুইটা ভ্যালু দরকার এর মান আর বি এর মান এই দুইটা জানা দরকার, এই বি এর মানটা আমরা পেয়ে গেলাম, এর মানটা আমরা পেয়ে গেলাম। সো এই দুইটা মান আমরা যে এখন এক নাম্বার ইকুয়েশন যেটা ছিল সেটাতে আমরা এটা রিপ্লেস করে দেব। তো এই জায়গাটাতে মেইনলি আমরা এর মান আর বি এর মানটা বসাই দিব। তাহলে এটা যদি আমরা এখান থেকে বসাই ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা সমান আমরা বলতে পারি, তাহলে এটা আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে সুতরাং বলা যায় ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান
ইকুয়াল টু, আমরা এখন এর মান আর বি এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে এ ডিভাইডেড বাই এক্স ছিল আর বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ছিল। তাহলে এর মান আমরা কত পাচ্ছিলাম, এই যে আমরা এর মান আর বি এর মানটা বসাবো, তাহলে এর মানটা আমরা পাচ্ছিলাম 1 আর বি এর মান পাচ্ছিলাম -1। তাহলে এর মান আমরা এখান থেকে 1 বসাচ্ছি আর বি এর মান -1 বসাচ্ছি। তো এটা বসানোর পরে এখন আমরা এই যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। মেইনলি আমরা এই কাজটা কেন করলাম, এই কাজটা করার পিছনে কারণ ছিল যে এই যে আমাদের এখানে ইন্টিগ্রেশনে যে পার্টটা ছিল 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1, সেটার একটা আমরা সিম্পলিফাইড ভার্সনটা বের করে ফেললাম যে এটার পরিবর্তে এটাই লেখা যায়। তাহলে এই যে আমরা শুরুতে যে কোশ্চেনটা ছিল আমাদের ইন্টিগ্রেট 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1, এই জায়গাটাতে আমরা ভ্যালুটা রিপ্লেস করতে পারবো। তাহলে আমরা বলতে পারি অতএব ইন্টিগ্রেট 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু বলা যায়, এই যে আমরা এটার সিম্পলিফিকেশনটা বের করে ফেললাম এখানে। তাহলে এটা থাকতেছে ইন্টিগ্রেট 1 ডিভাইডেড বাই এক্স, একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হয়ে যাবে, আর এখানে আমরা ডিএক্সটা বসায় ফেলবো। সো এটা বসানোর পরে এই যে আমাদের ছিল আরেকটা স্টেপ, যে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের আলাদা আলাদা যোগজীকরণ করতে হবে। তো এখন আমরা প্রপার্টিতে এই জিনিসটা পড়ে আসি, এটাকে একবার ইন্টিগ্রেট করবো, এটাকে একবার ইন্টিগ্রেট করবো। তাহলে আমরা যদি এখন এটাকে ভেঙে নেই তাহলে এরকম টাইপের আসবে, ইন্টিগ্রেট 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেট 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা বলতে পারতেছি যে এখানে এটা কিন্তু আমাদের সরাসরি সূত্র, কারণ আমরা সূত্রটা পড়ে আসছি এরকম যে ইন্টিগ্রেট 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ln x প্লাস সি। তো এই জিনিসটা আমরা এখন এখান থেকে অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে এই জায়গাটাতে আমরা যদি ফর্মুলা বসাই তাহলে এটা চলে আসবে আমাদের ln x মাইনাস, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবা, এটা আমি আপাতত ফর্মুলাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হয়ে যাবে ln x প্লাস 1 আর এখানে বসে যাবে প্লাস সি, কারণ এটা ছিল অনির্দিষ্ট যোগজীকরণ। এই জায়গাটাতে অনেকে ভুল করে ফেলে, এটা আসলে এভাবে ডিরেক্ট হিসাব করা যায় না। এটা হিসাব করার সময় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এই অংশটাকে তুমি জেড ধরে, ওই যে আমরা যে প্রসিডিউরগুলো করে আসছি ওই জেড ধরে দেন হচ্ছে এটা যখন সলভ করবা 1 ডিভাইডেড বাই জেড, ওইটাকে তুমি ডি জেড এর টার্মসে কনভার্ট করে ফেলবা, তারপরে দেখবা যে আমাদের এখান থেকে আনসারে ln জেড আসবে। তো এই কাজটা আমরা টাইমটা বাঁচানোর জন্য আমরা সরাসরি এটার মতো করেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে ফেললাম, কারণ হচ্ছে যে আমরা এখান থেকে এটা সরাসরি এভাবে লিখতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখবা, যদি আমাদের এরকম টাইপের ক্যালকুলেশন থাকতো, ধরো আমাদের এখানে আছে এরকম যে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 dx, সো এখানে যদি x এর সাথে দেখো, এখানে কিন্তু x এর সাথে কোনো কনস্ট্যান্ট নাই, কোনো সহগ নাই, যদি x এর সাথে সেম জিনিসটা যদি একটা সহগ থাকতো, মাথায় রাখতে হবে জিনিসটা আমরা এরকমই লিখতাম ln, এখান থেকে ক্যালকুলেশনে যেটা আসতো সেটা ডিভাইডেড বাই, আমরা এখান থেকে এই যে সহগ যেটা ছিল সেটা হচ্ছে জাস্ট 2 দিয়ে ভাগ হয়ে যাবে, আর এখানে প্লাসই থাকবে যেহেতু এটা অনির্দিষ্ট যোগজীকরণ। তাহলে এখানে সহগটা ভাগ আকারে আসবে। সেদিন আমি ফর্মুলার ক্লাসে এই জিনিসটা বলছিলাম যে এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটাকে আমরা ভাগ আকারে নিয়ে আসবো। এটার ক্যালকুলেশনটা তোমাকে ওই যে জেড ধরেই সলভ করতে হবে। সো জেড ধরে না করতে চাইলে, তুমি যদি টাইমটা সেভ করতে চাও তাহলে কাজটা এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারো। আর এরপরে চাইলে এটার পরে আরেকটা লাইন লিখতে পারো, লগারিদমের যে বেসিক প্রপার্টিটা ছিল সেই প্রপার্টি অনুযায়ী ln x ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস সি, কারণ আমরা লগারিদমের প্রপার্টিতে পড়ে আসছিলাম এই টাইপের যে যদি বিয়োগ আকারে থাকে ln a মাইনাস ln b, যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ln a ডিভাইডেড বাই b বলা যায়। ঠিক আছে, সো এই হচ্ছে আর কি ঘটনা এখান থেকে। তাহলে আমরা যে কাজটা করলাম, ফার্স্টে আমাদের কোশ্চেনটা দেওয়া ছিল 1 ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 1, এটার সিম্পলিফিকেশন ভার্সনের দরকার ছিল। আমরা এখানে যে মেথডটা ফলো করব যে লিনিয়ার ফ্যাক্টর দিয়ে সলভ করা যায়, তাহলে এটাকে আমরা ফার্স্টে লিনিয়ার ফ্যাক্টর স্প্লিট করে নিলাম। এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের হরে যে টার্মটা ছিল সেটা দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করে দিলাম। গুণ করার পরে আমাদের এখান থেকে যে টার্মটা চলে আসে 1 ইকুয়াল টু a ইন্টু x প্লাস 1 প্লাস bx, এটা চলে আসে, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। আমাদের এই কাজটা মাথায় রাখতে হবে যে এই যে ফ্যাক্টরটা যেটা দেওয়া ছিল x, এটা ইকুয়াল টু আমরা একবার 0 ধরবো, x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরবো। সো x, এটা যদি এটা 1 নাম্বার ইকুয়েশনটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। সো যদি এরকম থাকে যে 1 নাম্বার ইকুয়েশন আমরা যদি x ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমাদের x ইকুয়াল টু 0 বসাইলে এর মান আসবে 1, আর x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে x এর মান আসবে -1। সো x এর মান আমরা যদি -1 বসাই তাহলে আমাদের b এর ভ্যালুটা আমরা পেয়ে যাব -1, তাহলে a এর মান পাইলাম 1 আর b এর মান পাচ্ছি -1। তাহলে a এর মান আর b এর মানটা আমরা যদি এখানে বসাই দিতে পারি তাহলে এটার সিম্পলিফিকেশনের ভার্সনটা কেমন আসবে সেটা আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এখান থেকে a এর মানটা আর b এর মানটা এখান থেকে বসাই দিতে পারবো। আমাদের তো মেইন কাজটা ছিল ইন্টিগ্রেশনের ওই ক্যালকুলেশনটা করা। তাহলে আমাদের একদম ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনে এখানে 1 ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 1 যেটা ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারতেছি সেখানে হচ্ছে আমরা ab এর ভ্যালুটা আমরা বসাতে পারি। সো ab এর ভ্যালুটা বসানোর পরে আমাদের এই যে হারাটা চলে আসছে,
দেন এই যে আমাদের এখানে কোশ্চেনটা যেটা দেওয়া ছিল, এখানে আমরা 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স এই জায়গায় সরাসরি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই জায়গাটাতে আমরা এই ভ্যালুটা সরাসরি বসাচ্ছি, সো এটা প্লাসে মাইনাসে মাইনাস চলে আসতেছে। দেন এই জায়গাগুলোতে আমরা সরাসরি ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো পড়ে আসছি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। দেন এরপর আমাদের আনসারটা চলে আসবে, চাইলে লগারিদমের প্রপার্টিটা ইউজ করে এটাকে সিম্পলিফাই করা যেতে পারে। সো এখানে দেখো ক্যালকুলাস টিউটর বইটা থেকে আমরা যে প্রসিডিওরগুলো ফলো করে আসছি সলভিং প্রসেসের সাথে আমি এটা একবার রিলেট করে দেখাই। ফার্স্টে আমাদের স্টেপটা ছিল মূলত ফাংশন, সেটাকে হচ্ছে আমরা এফ অফ এক্স বলতেছি, কারণ এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। এরপর সেকেন্ড স্টেপটা ছিল ফাংশনের হর অনুযায়ী আংশিক ভগ্নাংশ গঠন করতে হবে। তো ফাংশনের হর ছিল এটা, এই যে এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এই হর অনুযায়ী কোন আংশিক ভগ্নাংশটাতে আমরা গঠন করতে পারি সেটা আমরা এখান থেকে দেখব। এটা আমরা এখান থেকে দেখার পরে দেন এরপর হচ্ছে প্রতিটি আংশিক ভগ্নাংশের আলাদা আলাদা যোগজীকরণ করব। এরপরে এটা গঠন করার পরে তো এটা যে কমন প্রসিডিওর এটা তো থাকবেই, দেন এরপর প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের আলাদা আলাদা করে আমরা যোগজীকরণ করতেছি, দেন আমাদের আনসারটা চলে আসছে। এরপর আমরা এর পরের টাইপটার দিকে একটু খেয়াল করি। পরে আমরা যে জিনিসটা নিয়ে দেখব, আমরা অলরেডি এর আগে লিনিয়ার ফ্যাক্টর দিয়ে ম্যাথ দেখেছিলাম, এখন আমরা যেটার দিকে ফোকাস করব, এই যে আমরা যে কন্ডিশনটা পড়ে আসছি এই কন্ডিশনটা যদি ব্রেক করে, যদি হরের মাত্রাটা বড় না হয়, যদি লবের মাত্রাটা বড় হয়, অথবা যদি লবের মাত্রা হরের মাত্রা সমান হয়, তখন সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব লবকে হর দ্বারা ভাগ করে সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই কিভাবে করতে পারি ভাগ করে, এটা আমরা জানি। ধরো আমাদের এরকম টাইপের একটা ফ্র্যাকশন দেওয়া আছে 5 ডিভাইডেড বাই 2 বা 5/2, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি 5 এর পাশে চলে আসবে, তাহলে 2 দুগুণে 4, দেন এখানে থাকবে ভাগশেষ থাকবে 1। সো এভাবে আমরা যে ভাগটা করতাম সিম্পলি ওই ভাগটার কথাই বলা হচ্ছে যে একটা বীজগাণিতিক ভাগ করব এখানে। তো আমরা এখানে দেখি অ্যাট ফার্স্ট কি করা যায়। এখানে আমাদের 2 নম্বর কোশ্চেনটা বলছে যে ইন্টিগ্রেট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। ডিএক্সটা লিখছি কারণ এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। তো এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা যদি খেয়াল করে দেখি লবের মাত্রা আর হরের মাত্রা কিন্তু সমান। এটা আমরা সমানের কেসটা দেখছি, যদি বড় হতো সেম কাজটাই করতাম, একদম সেম অ্যাপ্রোচ। আমরা এখানে বলতে পারি যে আচ্ছা, আমরা তাহলে এখানে বলতে পারি যে প্রদত্ত যে মূলত ভগ্নাংশটা ছিল সেটার লবের মাত্রা আর হরের মাত্রাটা সমান। তাহলে আমরা এটা ফার্স্টে বলি যে ধরি এটাকে ফার্স্টে একটা আই ভ্যারিয়েবলের মধ্যে ধরে নিচ্ছি, ইন্টিগ্রেট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে প্রদত্ত মূলত ভগ্নাংশের লব ও হরের মাত্রা সমান। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোন পোর্শনটা নিয়ে কাজ করতে হচ্ছে? এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে সিম্পলিফাই করলে কি আসবে সেটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। তো আমরা এখন এই কাজটাই করি যে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটা নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা, এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 যে পোর্শনটা ছিল, এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা একটা রাফ পারপাসে, এটা মেইন ম্যাথে করা লাগবে না। এক্স স্কোয়ার মাইনাস 4 যেটা ছিল, এই এক্স স্কোয়ার মাইনাস 4কে আমরা এভাবে বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার যদি বলি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা বলা যায়। তাহলে এখানে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস 4 এর জায়গায় রিপ্লেস করে লিখতে পারি যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আর এখানে লবে কি ছিল? লবে ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা থেকে যাবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে কিভাবে আসলে আমরা স্প্লিট করতে পারি। যেহেতু এখানে লবের মাত্রা হরের মাত্রাটা সমান ছিল, আমাদের কাজ ছিল কি এই লবকে হর দ্বারা ভাগ করে সিম্পলিফাই করব। সো এই ভাগটাই আমরা আরেকবার করব। সো এই ভাগটা যদি আমরা করতে যাই এখানে, তাহলে এটা একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে ফ্র্যাকশন ছিল এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। সো এখানে আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস 1টা এই পাশে চলে আসবে, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। দেন আমরা যদি এখন গুণ করে দেখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4কে যদি আমরা একবার গুণ করি তাহলে এখানে লিখা যায় এক্স স্কোয়ার মাইনাস 4। তো এখানে আমরা জানি যে নর্মালি আমরা কি করি, এখানে এটা জাস্ট একটা বীজগাণিতিক গুণ, আমরা এখানে 5 থেকে 4 বিয়োগ করি। সো এখানে আমরা যদি সেমভাবে এই এক্স স্কোয়ার মাইনাস 1 থেকে এক্স স্কোয়ার মাইনাস 4টা বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এখান থেকে 3। তো এই যে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করলাম, আমাদের এই যে এখানে ভাজ্য ছিল ডিভাইডেড বাই ভাজক ছিল, তাহলে এটাকে আমরা ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল। তো এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। এখন এই যে এই ক্যালকুলেশনটা আমরা করলাম, এখান থেকে একটা লাইন কিন্তু লেখা যায় এরকম 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এই যে এই ফ্র্যাকশনটা বলা যেই কথা আর এখানে এই ফ্র্যাকশনটা বলাও একই কথা। তাহলে আমরা এখন যে কাজটা করব, এটা আমরা চেক করে দেখি যে এটা আসলে একই কিনা। তো আমরা যদি এটাকে লসাগু করে ফেলি যে এক্স স্কোয়ার মাইনাস 4 এটা যদি থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, তাহলে এটা বলা যায় এক্স স্কোয়ার মাইনাস 4, আর এখানে থাকবে প্লাস 3। তাহলে এখান থেকে দেখো এখানে মাইনাস 4 প্লাস 3, তাহলে এটা বলা যায় মাইনাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। সো এটা আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট।
তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমাদের এই যে চ্যালেঞ্জটা ছিল, এই যে লবের মাত্রা হরের মাত্রা সমান, এই ভাগটা করার কারণে আমাদের এখানে হরের মাত্রাটা বড় হয়ে গেছে, লবের মাত্রাটা ছোট হয়ে গেছে। সো আমরা এখন এটা থেকে একটা আংশিক ভগ্নাংশ কিভাবে ফর্ম করা যায় এই জিনিসটা আমরা খেয়াল করব। সো এটা যদি আমরা দেখি এখান থেকে, তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারবো, সো এটা ইকুইভ্যালেন্ট বলা যায়। আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 মানে আমরা জানি কি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4 না বলে আমরা চাইলে এটা এখন এভাবে বলতে পারি। এটা একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4 না বলে আমরা এটাকে বলতে পারি যে এক্স প্লাস 2, আর এটাকে বলতে পারি এক্স মাইনাস 2। তাহলে আমরা এটা লিখে ফেলি এখান থেকে যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটাকে আমরা এখন আংশিক ভগ্নাংশে ফর্ম করে ফেলি। তাহলে এটা আমাদের থাকবে 1 প্লাস, এটাকে আমরা হর অনুযায়ী আংশিক ভগ্নাংশ গঠন করব। তাহলে এটাকে বলা যায় a ডিভাইডেড বাই এক্স প্লাস 2, তারপর এটাকে বলা যাচ্ছে প্লাস b ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখবা, এই যে আমরা 1 প্লাসটা যেটা দিচ্ছি, মেজরিটি ম্যাথে 1 প্লাস থাকবে, কিন্তু এটা আসলে এটা ম্যান্ডেটরি না যে আমাদের এখানে 1-এ বসাতে হবে। এখানে কিন্তু অন্য যে কোনো সংখ্যাও আসতে পারে, যেটাই আসবে ভাগফলে সেটাই আমরা এখানে বসাবো। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যদি আমাদের এখানে 2 আসতো তাহলে 2 বসাইতাম, ধরো আমাদের এখানে 2 না এসে 2x আসছে তাহলে আমরা 2x বসাইতাম, 2x প্লাস দিয়ে এটা হইতো। যদি ধরো আমাদের 2x প্লাস 5 আসছে আমাদের ভাগফলে, তাহলে 2x প্লাস 5 দিয়ে আমরা বাকিটা বসাইতাম। সো এটা সবসময় যে 1 বসবে এটা কোনো কথা না, ঠিক আছে, যেটা আসবে ভাগফলে। তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, অ্যান্ড এটাকে আমরা কিভাবে স্প্লিট করলাম এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। সো আমি এটা মুছে দিচ্ছি। এখন আমাদের যে কাজটা করার কথা ছিল, এই যে আমাদের এখানে হরে যেটা ছিল সেটা দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করব। এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 না লিখে আমরা এখানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এটা গুণ করতে ইজি হবে, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তো এটা হচ্ছে এটা যেই কথা আর এটা একই কথা। আর এখানেও আমরা উভয় পক্ষে যে কাজটা করব, এই যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের এটার ক্যালকুলেশনটা ইজি হবে। সো এটা যদি আমরা এখন গুণ করি তাহলে দেখা যাচ্ছে আমরা বলতে পারি বা এই দুইটা টার্ম তো একই, এক্স স্কোয়ার মাইনাস 4 আর এখানে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, তাহলে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে এই পাশে থাকবে শুধু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল এখানে থাকবে এই 1কে আমরা যদি এই এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 দিয়ে গুণ করি তাহলে এটা থাকবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, তারপরে থাকবে প্লাস a ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ছিল, এটাকে এই টার্মটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি, এটা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে নিচের এক্স প্লাস 2 আর এ এক্স প্লাস 2 ক্যান্সেল আউট হয়ে তাহলে থাকবে a ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটা আমরা লিখে ফেলি a ইন্টু এক্স মাইনাস 2, এটা ডান। এরপরে প্লাস এখান থেকে বি এরটা খেয়াল করো, বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2কে যদি আমরা এই পুরো টার্মটা দিয়ে গুণ করি তাহলে এখানে নিচের যে এক্স মাইনাস 2 আর এখানে যে এক্স মাইনাস 2 এটা ক্যান্সেল আউট হয়ে থাকবে শুধু বি ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটা এখান থেকে আমরা লিখে ফেলতে পারতেছি বি ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখন এই যে আমাদের এই ইকুয়েশনটা সেটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিতে পারি, পরে আমরা এখান থেকে ভ্যালুগুলো রিপ্লেস করতে পারবো। তো আমাদের যে ফ্যাক্টরগুলো ছিল এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 এর ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো আমরা জানি, এক্স স্কোয়ার মাইনাস 4 বলতে এখানে বলা যায় যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 আর কি। তাহলে এই ফ্যাক্টরগুলোকে আমরা যে এক্স প্লাস 2 ইকুয়াল টু একবার 0 ধরে ফেলবো আর একবার এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরে ফেলবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি ওই 0 ধরে মানটা আমরা এখানে বসাবো, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবা যে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 ধরা মানে হচ্ছে আমরা বলতে পারি যে এক্স এর মান হচ্ছে মাইনাস 2, এটা একটা ঘটনা। আর আরেকটা হচ্ছে যদি আমরা x মাইনাস 2 এই ফ্যাক্টরটা ইকুয়াল টু 0 ধরি তাহলে আমাদের এখান থেকে x এর মান আসতেছে 2। সো এই হচ্ছে আর কি ঘটনা। তাহলে আমরা এই দুইটা ভ্যালু এখন আমরা রিপ্লেস করব। তাহলে ফার্স্ট হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে x ইকুয়াল টু মাইনাস 2 বসাবো। সো আমরা x এর মান যদি মাইনাস 2 বসাই, এটা আসলে ক্লাস 9 10 এর যে বেসিকটা সেটাই, তাহলে আমরা বলতে পারি যে 1 নং সমীকরণে x এর মান মাইনাস 2 বসিয়ে সো 1 নাম্বার যে ইকুয়েশনটা ছিল এখানে x এর মান যদি মাইনাস 2 বসাইতে হয় তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? এখানে আমাদের রেজাল্ট আসবে প্রথমে বলা যায় মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল, এখানে যদি আমরা মাইনাস 2 বসাই তাহলে কিন্তু এই টার্মটা লেখা লাগতেছে না, কারণ এটা মাইনাস 2 এটা প্লাস 2, এটা পুরোটা 0 হয়ে যাবে। তারপর এখানে যদি আমরা মাইনাস 2 বসাই তাহলে এটা কিন্তু আর লেখা লাগবে না, মাইনাস 2 প্লাস 2 0 হয়ে যাবে, 0 ইন্টু বি মানে এটা 0। তাহলে আমাদের জাস্ট কাজ করতে হচ্ছে এই পাশটা নিয়ে এর জায়গাটা a ইন্টু এক্স মাইনাস 2। তো এখানে এক্স এর মানের জায়গায় আমরা যদি মাইনাস 2 বসাই তাহলে মাইনাস 2 মানে মাইনাস 4, তাহলে বলা যায় মাইনাস 4 ইন্টু a মানে মাইনাস 4a। এটা আমি পাশে লিখে ফেলি বা এটাকে লেখা যায় এরকম যে এখানে হচ্ছে মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এটা থাকবে 3, তাহলে 3 ইকুয়াল টু মাইনাস 4a। তো এটা এখান থেকে ক্যালকুলেশনটা বুঝছো আশা করি। দেন এরপরে পাশের এটা আমরা লিখে দিই, তাহলে এর মানটা আমাদের বের করা দরকার, তাহলে এর মান হচ্ছে মাইনাস 3/4।
এখানে 4 গুণ ছিল, এই পাশে চলে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এর মানটা খুব ইজিলি পেয়ে গেলাম। তারপর সেমভাবে দেখো আমরা প্রথম যে কাজটা করলাম যে এই যে এখান থেকে x = -2 বসাইলাম প্রথম কাজটা, এরপর হচ্ছে x = 2 বসাবো সেম 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণে এখন আমরা x = 2 বসাচ্ছি। সিমিলারলি 1 নম্বর সমীকরণে যদি আমরা x = 2 বসাই তাহলে এটা চলে আসবে কত, 2² - 1। এরপর এখানে আমরা দেখি যে কোনটাতে 2 বসানো আসলে দরকারই নাই। সো এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 - 2 মানে 0, এই পুরোটা 0 হয়ে যাচ্ছে। তারপর এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 - 2 মানে কত, 0, তাহলে এটাও বসানোর দরকার নেই। তাহলে আমরা জাস্ট এখানে বসাইলেই হচ্ছে যে এখানে যদি আমরা 2 বসাই b × x + 2, এখানে যদি 2 বসাই তাহলে 2 + 2 মানে 4 হয়ে যাবে, তাহলে 4b। তো এখন এখান থেকে যেটা বলা যায় যে 2² - 1, 2² মানে 4, 4 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে এটা থাকবে 3, তাহলে 3 = 4b। তাহলে এখান থেকে বলা যায় বা এখান থেকে হচ্ছে b = 3/4। তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা আমাদের জানা দরকার, এর মান আমরা যেটা অলরেডি পেয়ে গেলাম -3/4, b এর মান আমরা পেয়ে গেলাম 3/4। সো আমরা এখান থেকে a আর b এর ভ্যালুটা নিয়ে জাস্ট এই জায়গাটাতে a আর b এর জায়গাটাতে আমরা রিপ্লেস করে দিব। সো এটা আমি নিয়ে যাচ্ছি পরেরটাতে। এই যে এটা ছিল আমাদের এখানে, আমরা এখন এখানে a আর b এর ভ্যালুটা যদি আমরা রিপ্লেস করি তাহলে কি আসতেছে দেখো, এর মান আমরা পাচ্ছিলাম কি, এর মান পাচ্ছিলাম -3/4 আর b এর মান 3/4। তাহলে এটা আমরা যদি এখানে রিপ্লেস করি 1 প্লাস এখানে আসতেছে 3/4, -3/4, তাহলে এটা যদি -3/4 বসাই তাহলে x + 2 হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে b এর মান ছিল 3/4, তাহলে আমরা 3/4 লিখে ফেলতেছি। আর এটা ছিল x - 2, এটা উপরে লিখে যে কথা এভাবে লিখে একই কথা। সো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 - 3/4 × x + 2 প্লাস 3/4 × x - 2। তো এই জিনিসটা যেটা আমাদের কমপ্লেক্স একটা টার্ম ছিল, যেটা আমাদের প্রবলেম ছিল যে জায়গাটাতে, সেটাকে আমরা এখন খুব ইজিলি সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসলাম। তো এখন আমরা এই যে প্রশ্নে যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের x² - 1 / x² - 4, এই জায়গাটার একটা সিম্পলিফাইড ভার্সন আমরা পেয়ে গেলাম। সো এই সিম্পলিফাইড ভার্সনটা নিয়ে আমরা এখন জাস্ট যদি এখানে প্লেস করে দিই তাহলে কিন্তু চলে আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব আমরা যে এটাকে i ভ্যারিয়েবলের মধ্যে ধরছিলাম, তাহলে বলা যায় i = ইন্টিগ্রেট x² - 1 / x² - 4 dx। এই জায়গাটাতে আমরা এখন জাস্ট এই ভ্যালুটা প্লেস করব। সো চলো এখানে আমরা এখন এটা প্লেস করে দেখি কি আসে। আর আমাদের আরেকটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে এটা। সো এই ভ্যালুটা আমরা এখান থেকে বসাই দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে বসে এটা ইন্টিগ্রাল সিম্বলটা এটার সাথে হচ্ছে dx বসে যাচ্ছে। তাহলে এখন এখানে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের আলাদা আলাদা করে যোগজীকরণ করতে হবে। সো আমরা এই জিনিসটা যদি বসাই তাহলে এখানে 1 ছিল আর এখানে dx ছিল, সো এটা ইন্টিগ্রেট dx মাইনাস এখানে ইন্টিগ্রেট এটা হচ্ছে 3/4, সো এখানে হচ্ছে 3/4 × x + 2, তারপর হচ্ছে এখানে dx বসে যাবে প্লাস এখানে ইন্টিগ্রেট 3/4 × x - 2 বসে যাচ্ছে আর এখানে dx বসে যাবে। সো এখানে আমরা একটা জিনিস ক্লিয়ারলি দেখতেছি যে এখানে 3/4 এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। সো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কোনোটাই হয় না, সো এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো। আচ্ছা, তাহলে এখন আমরা পরের লাইনটাতে এই কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে আসতে পারি। ইন্টিগ্রেট dx মাইনাস এটা হয়ে যাবে 3/4 ইন্টিগ্রেট 1/x + 2 dx, তারপর এটা হচ্ছে প্লাস এখানে আমাদের ইন্টিগ্রাল সিম্বলটা বসে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা কনস্ট্যান্টটাকে তো বাইরে নিয়ে নেই, তাহলে কনস্ট্যান্ট 3/4 ছিল, এটাকে বাইরে নিয়ে চলে আসলাম। ইন্টিগ্রেট 1/ এটা x ছিল x - 2 dx। সো এই জায়গাটাতে আমরা এখন জাস্ট সিম্পলি প্রত্যেকটা যে আংশিক ভগ্নাংশের আলাদা আলাদা যোগজীকরণ করতেছিলাম, জাস্ট এখানে ইন্টিগ্রেশনের সূত্র বসিয়ে দিলেই আনসার চলে আসবে। সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা এখন ফর্মুলাটা জাস্ট বসাই দিব। তো ফর্মুলাটা বসানোর সময় আমরা দেখি ফর্মুলাগুলো কি ছিল। নাম্বার 1 আমরা যে ফর্মুলাটা বসাবো ইন্টিগ্রেট dx এর ফর্মুলাটা, সেটা ছিল x + c। এটার জায়গায় আমরা ফর্মুলা বসাতে পারবো। এটার জন্য কি ফর্মুলা ছিল? এটার জন্য ফর্মুলা ছিল ইন্টিগ্রেট 1/x dx, যেটার ফর্মুলা হচ্ছে ln x + c। তাহলে এই জায়গাটাতে আমরা ওইটার মতো করে বসাবো। এটা যদিও জেড ধরে সলভ করতে হয়, আমরা এর আগে দেখে আসছি যে এটাকে আমরা যদি কোনো
সহগ না থাকে তাহলে এটা সরাসরি ln এর সূত্র দিয়ে করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করবো এটার জন্য আমরা ফর্মুলা বসাই। ইন্টিগ্রেট dx এর জায়গায় আমরা x বসাচ্ছি, -3/4 ছিল এটা বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে ln x বসবে। তার মানে এটার জন্য যদি আমরা ln বসাই, এখানে x মানে হচ্ছে কত আসলে x + 2, তাহলে এটার জন্য আমরা x + 2 বসাচ্ছি। তারপর এখানে +3/4 ছিল, কনস্ট্যান্ট 3/4 বসে যাবে। এই জায়গাটাতে সিমিলারলি এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা ln x বসবে। তাহলে এখানে ln x বলতে এখানে বোঝাচ্ছে x - 2, তাহলে এটাকে x - 2 বলতে পারি +c। এখানেও চাইলে আনসার রাখা যায়, চাইলে এখানে আরেকটা লাইন সিম্পলিফাই করতে পারো এইভাবে। সিম্পলিফিকেশনের যে লাইনটা সেটা হবে এখানে x, এখানে হচ্ছে আমরা এটা প্লাসটাকে আগে ধরি মাইনাসটাকে পরে ধরি, তাহলে এখান থেকে যদি আমরা 3/4টাকে কমন নিয়ে নিই, 3/4 কমন নিয়ে নিলে তাহলে এখানে থাকবে ln x - 2, এটা আমরা কমন নিয়ে নিলাম। আর এখানে আমাদের মাইনাস ছিল, সো মাইনাসটা বসে যাবে, এখানে থাকবে ln x + 2, ln x + 2, আর এটা হচ্ছে +c। সো 3/4 কমন নিয়ে এই টাইপের একটা সিম্পলিফাইড ভার্সনও রাখা যায়। চাইলে আরও একটা লাইন করতে পারো, সেটা হচ্ছে যে x + 3/4 আমাদের লগারিদমের যে প্রপার্টিটা ছিল ln a - ln b, যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে ভাগ আকারে বলতে পারি ln a/b, তাহলে x - 2 / x + 2 + c। সো এই হচ্ছে আর কি ঘটনা। তো এটাই হচ্ছে আর কি আমাদের আনসার। তাহলে আমরা যে কাজগুলো করলাম এখানের মধ্যে, আমাদের এই ম্যাথটাতে একটা চ্যালেঞ্জ ছিল শুরুতে। চ্যালেঞ্জটা হচ্ছে যে এখানে আমাদের কন্ডিশনটা ব্রেক করতেছিল, হরের মাত্রাটা বড় হচ্ছিল না, এখানে আমাদের লবের মাত্রা আর হরের মাত্রাটা সমান হয়ে যাচ্ছিল। সমানের জন্য যে ম্যাথটা বললাম যদি বড় হইতো তাহলে একই ঘটনা ঘটতো, তাহলে আমাদের যে কাজটা করতে হতো এখানে একটা ভাগ করে নিতে হতো। সো এইরকম টাইপের একটা ভাগে আমরা করবো। আমরা বলে নিচ্ছি যে এখানে লবের মাত্রা আর হরের মাত্রাটা সমান, দুইটাতেই হচ্ছে 2 ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এখানে ফার্স্টে একটা সিম্পলিফাইড ভার্সনটা করে নিলাম। রাফটা তো আমি অলরেডি ক্লিয়ার করে ফেলছি। রাফটা জাস্ট আমাদের এরকম ছিল, এটাকে ভাগ করে নেওয়ার পর যে রেজাল্টটা ছিল সেটা থেকে আমরা আংশিক ভগ্নাংশ গঠন করলাম। এরপর বাকি পুরাটা আগের মতো জাস্ট আমরা উভয় পক্ষে গুণ করে দিব। গুণ করার পর এখান থেকে মেইনলি এবি এর মান বের করাটা চ্যালেঞ্জ ছিল, এবি এর মানটা বের করলাম। এই এবি এর মানটা নিয়ে আমরা এই দুইটা জায়গায় বসাই দিব। সো এবি এর মানটা এখানে বসানোর পরে একটা এসেছিল -3/4, একটা +3/4, এটা বসাইলাম। তাহলে আমাদের এই যে প্রশ্ন যেটা ছিল এটার যে সিম্পলিফিকেশন করতে হতো সেটার ইকুয়াল আমরা কি লিখতে পারি সেটা আমরা পেয়ে গেছি। সো এটার জন্য আমরা এখান থেকে সরাসরি ওই ইকুইভ্যালেন্ট ভ্যালুটা বসাই দিব, এরপর প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের আলাদা আলাদা যোগজীকরণ করব, আনসার চলে আসবে। সো এই হচ্ছে আর কি ঘটনা। তাহলে আমরা যে সমাধান করার পদ্ধতিটা দেখলাম, প্রথমে আমাদের একটা সবসময় মূলত ফাংশন f(x) দেওয়া থাকবে, দেন আমাদের হর অনুযায়ী আংশিক ভগ্নাংশ গঠন করতে হবে। ক্যালকুলাস টিউটর বইতে এই জিনিসটা পুরোটা এক্সপ্লেন করা আছে। হর অনুযায়ী আমরা আংশিক ভগ্নাংশ গঠন করব, দেন প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের আলাদা আলাদা যোগজীকরণ করব। এখন সমাধান করার পদ্ধতিটা তোমাদের কাছে ক্লিয়ার। সো আজকে এখানে আমরা এন্ড করতেছি। পরবর্তী ক্লাসে আমাদের যে আরেকটা টাইপ ছিল সেটা হচ্ছে সখণ্ড যোগজীকরণ। সখণ্ড যোগজীকরণ ইন্টিগ্রেশন বাই পার্টস, যেটা আমরা অলরেডি এখানে পড়ার সময় স্কিপ করে আসছিলাম। সখণ্ড যোগজীকরণে যে আমাদের একটা ফর্মুলা পড়তে হবে, অ্যান্ড এটা আমরা কীভাবে মনে রাখবো, কীভাবে আমরা সেটা প্রায়োরিটি চার্ট দেখবো, সেটা নিয়ে আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সখণ্ড যোগজীকরণটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। সো আজকের লেকচার এখানে এন্ড করতেছি। ক্যালকুলাস টিউটর বইটা যারা এখন কালেক্ট করে নেয় রকমারি.com থেকে কালেক্ট করে নিতে পারো।